প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বোর্ড বইয়ের প্রথম যে সৃজনশীল রাউমিল প্রশ্নটি রয়েছে শিহাব এন্ড ব্রাদার্সের, সেই প্রশ্নটির সমাধান করব এবং এই সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু গতকালকের ক্লাসেই কোন বিষয়গুলো রাউমিলের অন্তর্ভুক্ত হয় না সে বিষয়টি শিখেছি। এই সংক্রান্ত একটি ভিডিও এই প্লেলিস্টের প্রথমেই দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগে দেখে আসতে পারো। তো এই সৃজনশীলের ক নাম্বারেও কিন্তু সেই একই প্রশ্নটি বলা আছে, শিহাব এন্ড ব্রাদার্সের রাউমিলে কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা করতেছি বোর্ড বইয়ের 138 পেজে প্রথম অঙ্কটি, আমাদের এই অধ্যায়ের প্রথম অঙ্ক। তো একের ক দিয়ে তোমরা প্রথমে লিখে নিবে যে শিহাব এন্ড ব্রাদার্সের রাউমিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। এরপর আমাদেরকে ঘরে কিনতে হবে বিবরণ এবং দুটি টাকার ঘর। আমরা যখনই কোনো একটি রাউমিল থেকে যে দফাগুলো রাউমিল অন্তর্ভুক্ত হবে না এই বিষয়টি বের করতে যাব, আমরা প্রথমেই দেখে নিব আমাদের প্রশ্নে কয়টি মজুদ পণ্য দেওয়া আছে। তো তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে, দেখো এখানে প্রথম কলামের একেবারে শেষে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য এবং পরবর্তী কলামে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য। অর্থাৎ দুইটি মজুদ পণ্য আছে, প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য। তাহলে গতকালকের ক্লাসের মতো যদি একটু চিন্তা করো, প্রারম্ভিক আর সমাপনীকে যদি আমরা মারামারি লাগাই তাহলে কিন্তু প্রারম্ভিকের গায়ে বেশি শক্তি, প্রারম্ভিক জিতবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য রাউমিলে অন্তর্ভুক্ত হবে কিন্তু সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। তো আমাদের এখানে প্রয়োজন কোনগুলো অন্তর্ভুক্ত হবে না, তো এখানে আমরা লিখে দিব সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা। তো এই মজুদ পণ্য লেখা শেষ হয়ে গেলে আমরা দেখব সম্পদগুলোর মধ্যে তারিখ দেওয়া এমন কিছু আছে কিনা। তো এখানে দেওয়া আছে হাতে নগদ 1/1, অর্থাৎ এটি কিন্তু প্রারম্ভিক হাতে নগদ, কারণ অঙ্কটি কিন্তু 2017 সালের ডিসেম্বর মাসে। তার মানে হাতে নগদ 1/1 যেটি দেওয়া আছে এটি কিন্তু প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদগুলো কিন্তু রাউমিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে সমাপনী মজুদ পণ্যের পরে হবে হাতে নগদ 1/1/2017, এটি টাকা আছে 15,000। এখন আমরা দুটি টাকা যোগ করে দেব, তাহলে আমাদের 27,000 টাকা। এটা হলো আমাদের যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। তো আশা করি ক নাম্বারটি তোমরা বুঝতে পেরেছো। খ নাম্বারে বলা হচ্ছে রাউমিল তৈরি করো। আমরা এখন রাউমিলটি তৈরি করব। রাউমিল তৈরি করার সময় আমরা প্রথমেই যে প্রতিষ্ঠানের অঙ্ক তার নাম লিখে নিব। এটা হলো শিহাব এন্ড ব্রাদার্সের অঙ্ক। তাহলে আমরা লিখে নিলাম শিহাব এন্ড ব্রাদার্স। শিহাব এন্ড ব্রাদার্স এর রাউমিল। এরপর আমরা তারিখটি লিখে নিব। এই অঙ্কটি হলো 31শে ডিসেম্বর 2017 সালে। এরপর আমরা রাউমিলের ঘর হলো ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে দেখো আমরা কিন্তু রাউমিল করার সময় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেহেতু শ্রেণীবিন্যাসের আলোকে রাউমিল করব। দেখো হিসাবের কিন্তু 5 প্রকারের শ্রেণীবিন্যাস হয়: সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। তো তোমরা কিন্তু জানো মালিকানা সত্ত্ব হিসাবতে দুটি হিসাব অন্তর্ভুক্ত থাকে, মূলধন এবং উত্তোলন। তো আমাদেরকে মনে রাখতে হবে আয়, দায় এবং মূলধন এই তিনটি হিসাব হলো ক্রেডিট। আয়, দায়, মূলধন এই তিনটি ক্রেডিট এবং সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটি হলো ডেবিট। এই দুটি লাইন যদি আমরা মনে রাখতে পারি এবং হিসাবের শ্রেণীবিন্যাস যদি আমরা পারি, আমরা কিন্তু খুব সহজেই রাউমিল করতে পারবো। দেখো প্রথমে বলা আছে মূলধন। তাহলে চিন্তা করো, আমি কিন্তু প্রথমে বলেছি আয়, দায় এবং মূলধন ক্রেডিট। তাহলে আমরা বুঝতে পারতেছি এই মূলধনটি হবে ক্রেডিট। তাহলে আমরা ক্রমিক নং 1 দিয়ে হিসাবের শিরোনামের ঘরে মূলধন, যেহেতু ক্রেডিট, এই যে ক্রেডিট আমরা টাকাটা লিখে দিলাম 1,10,000 টাকা। দ্বিতীয়তে লেখা আছে হাতে নগদ 1/1/17। আমরা কিন্তু ইতিমধ্যেই নির্ণয় করেছি বা জেনেছি এটি রাউমিলের অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বরে বলা আছে দেনাদার। তো প্রথমে চিন্তা করো দেনাদার কোন ধরনের হিসাব? দেনাদার হলো সম্পদ হিসাব। এবার সম্পদ হলে কি হয়? সম্পদ হলে ডেবিট হয়, কারণ যে আমরা বলেছি ব্যয়, সম্পদ, উত্তোলন এই তিনটি ডেবিট। তাহলে 2 নম্বরে আমরা লিখব দেনাদার।
এই দেনাদারটি হবে ডেবিট 25,000 টাকা। এরপর দেখো 3 নম্বরে বলা হচ্ছে পাওনাদার। তাহলে চিন্তা করো পাওনাদার কোন ধরনের হিসাব? পাওনাদার হলো দায় হিসাব। তাহলে দায় হলে কি হবে? আয়, দায়, মূলধন, ক্রেডিট। তাহলে পাওনাদার হবে ক্রেডিট। পাওনাদার ক্রেডিট হবে পাওনাদার টাকাটি 15,000 টাকা। এরপর 4 নম্বরে বলা হচ্ছে উত্তোলন। তাহলে এটি কি হবে? দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছি ব্যয়, সম্পদ, উত্তোলন এই তিনটি ডেবিট। তাহলে উত্তোলন হিসাবটি হয়ে যাবে ডেবিট। এটি আছে 4 নম্বরে। উত্তোলন ডেবিটে 10,000 টাকা। এরপর দেখো 5 নম্বর আছে ক্রয়। তাহলে চিন্তা করো ক্রয় কোন ধরনের হিসাব? ক্রয় হলো ব্যয় হিসাব। ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। তাহলে এই ক্রয়টি হবে ডেবিট। তাহলে আমরা 5 নাম্বার দিয়ে লিখে দিলাম ক্রয় হিসাব, ক্রয় এটি হলো ডেবিট 30,000 টাকা। 6 নম্বরে রয়েছে বিক্রয়। বিক্রয় হলো আয় হিসাব। আয় হলে কি হয়? ক্রেডিট হয়, কারণ আয়, দায়, মূলধন এই তিনটি হলো ক্রেডিট। তাহলে 6 নম্বরে বিক্রয়, এই বিক্রয়টি হলো ক্রেডিট হিসাব 45,000 টাকা। এরপর দেখো রয়েছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো আয় হিসাব। আয় হিসাব হলে সেটিও কিন্তু ক্রেডিট হবে, কারণ আয়, দায়, মূলধন এটি হলো ক্রেডিট। তাহলে 7 নম্বর আমাদের বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ এটি হবে ক্রেডিট, যেহেতু এটি আয় হিসাব। এরপর বলা আছে সমাপনী মজুত পণ্য, এটি কিন্তু অন্তর্ভুক্ত হবে না। এরপর যেটি আছে 8 নম্বরে বীমা সেলামি। বীমা সেলামি হলো একটি ব্যয় হিসাব, আর ব্যয় হলে হবে ডেবিট। বীমা সেলামি তার মানে ডেবিট। বীমা সেলামি আছে 5,000 টাকা, আমরা ডেবিটে লিখে দিলাম 5,000 টাকা। এরপর বলা আছে আমদানি শুল্ক। এটিও একটি ব্যয় হিসাব। আমরা কিন্তু জানি ব্যয় হলে সেটি ডেবিট হয়। তাহলে আমদানি শুল্ক টাকা আছে 3,500 টাকা। এরপর রয়েছে কমিশন প্রাপ্তি। প্রাপ্তি বা প্রাপ্ত এটি থাকলেই কিন্তু আমরা বুঝতে পারি এটি হলো আয় হিসাব। তার মানে কমিশন প্রাপ্তি এটি একটি আয় হিসাব। আয় হলে সেটি হবে ক্রেডিট। তাহলে 10 নম্বরে আমরা লিখে দিলাম কমিশন প্রাপ্তি এটি হলো ক্রেডিট। কমিশনের টাকা আছে 2,000 টাকা। এরপর বলা আছে বিনিয়োগ। এটি হলো আমার সম্পদ, আর সম্পদ হিসাবগুলো হয় ডেবিট। বিনিয়োগ, বিনিয়োগের রয়েছে 30,000 টাকা। এরপর রয়েছে ব্যাংক জমার সুদ, অর্থাৎ ব্যাংকে আমি টাকা জমা রেখেছিলাম, সেখান থেকে আমি সুদ পেলাম। তাহলে এটি আমার আয় হিসাব, আর আয় হিসাব হলে কিন্তু ক্রেডিট হয়। এটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। তাহলে ব্যাংক জমার সুদ এটি হবে ক্রেডিট। ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদের টাকা রয়েছে 500 টাকা। এরপর দেখো রয়েছে আসবাবপত্র। আসবাবপত্র হলো আমার একটি সম্পদ, আর সম্পদ হলে সেটি হয় ডেবিট। তাহলে 13 নম্বর আসবাবপত্র এটি সম্পদ হিসাব, আর সম্পদ হিসাব হলে সেটি হয়ে যাবে ডেবিট 40,000 টাকা। এরপর বলা আছে বিজ্ঞাপন। এটি হলো একটি ব্যয় হিসাব। ব্যয় হলে সেটি হয়ে যাবে ডেবিট। তাহলে বিজ্ঞাপন এটিও হবে ডেবিট। বিজ্ঞাপনের টাকা আছে 1,000 টাকা। এরপর বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য। এটিও ব্যয় হিসাব। তাহলে ব্যয় হলে এটিও ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য টাকা আছে 25,000। সর্বশেষ যে এন্ট্রিটি আছে সমাপনী ব্যাংক জমা, অর্থাৎ আমার ব্যাংকে টাকা জমা আছে, এটি আমার সম্পদ। সম্পদ হলে এটি হয়ে যাবে ডেবিট। সমাপনী ব্যাংক জমা। তো তোমরা যদি দুটি কথা মনে রাখতে পারো, দুটি লাইন মনে রাখতে পারো, আয়, দায়, মূলধন ক্রেডিট, ব্যয়, সম্পদ, উত্তোলন ডেবিট, তাহলে কিন্তু রেওমিল করতে পারবে। তো সমাপনী ব্যাংক জমা যেহেতু আমাদের সম্পদ ছিল, এটি আমাদের ডেবিট হয়ে গেল। তো এভাবে সবগুলো এন্ট্রি প্রসেসিং দেওয়ার পর আমাদের যে কাজ হবে, আমরা একটা এন্ট্রি লেখা যায়, অর্থাৎ একটা এন্ট্রি লেখা যায়, একটা হিসাব আমরা লিখতে পারবো, অতটুকু জায়গা ফাঁকা রেখে আমরা দুই পাশে দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা প্রথমে এই ডেবিট পাস যোগ করব, খসড়া এক জায়গায় লেখা রাখবো। ক্রেডিট পাস যোগ করব, খসড়া এক জায়গায় লেখা রাখবো। তো আমরা এখন এই ডেবিট পাস এবং ক্রেডিট পাসটি যোগ করব। তাহলে দেখো আমরা আমাদের ডেবিট পাস যোগ করলাম, যোগফল পেয়ে গেলাম 1,75,500 টাকা। আমরা ক্রেডিট পাস যোগ করলাম, ক্রেডিট পাসের যোগফল পেয়ে গেলাম 1,75,500 টাকা। অর্থাৎ আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলে গেছে। যদি আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলে যায় তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম, শুধু এখানে যোগফল নামিয়ে দিলে হবে 1,75,500
টাকা নামিয়ে দিয়ে আমরা ক্লোজিং দিয়ে দিব, কারণ আমাদের অঙ্ক এখানে শেষ। এখানেও 1,75,500 টাকা নামিয়ে আমরা ক্লোজিং দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের রেওয়া মিলটি শেষ। যদি আমাদের টাকাটি না মিলতো তাহলে আমরা কি করতাম দেখো, আমরা ধরে নিলাম আমাদের ডেবিট পাশে ছিল 1,85,500 টাকা আর ক্রেডিট পাশে 1,75,500 টাকা। তাহলে আমরা কি করতাম, এই দুটার মধ্যে বড় টাকাটা আমরা দুই ঘরে লিখতাম। তো এখানে বড় টাকা কোনটা, নিশ্চয়ই 1,85,500 টাকা। তো আমরা এখানেও লিখতাম 1,85,500, এখানেও লিখতাম 1,85,500। এরপর আমরা যেটা করতাম, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিতাম, তাহলে আমরা বিয়োগ ফল পেয়ে যেতাম 10,000 টাকা। এই বিয়োগ ফলটা আমরা লিখতাম যেটা ছোট ছিল তার ঘরে, ছোট ছিল কোনটা, ক্রেডিটটা, তাহলে ক্রেডিটের এখানে আমরা লিখে দিতাম 10,000 টাকা। আর এই বিবরণের ঘরে কি লিখতাম, তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আমাদের রেওয়া মিলের মধ্যে মূলধন হিসাব না থাকে তাহলে সেই টাকাটার নাম হতো মূলধন, আর যদি মূলধন হিসাব ইতিমধ্যে থেকে থাকে তাহলে সেই টাকাটার নাম হয়ে যেত অনিশ্চিত হিসাব। আর যদি কখনো আমাদের ডেবিট পাশে টাকা কম পড়ে তাহলে সেটার নাম সবসময় হবে অনিশ্চিত হিসাব। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের টাকা মিলে যায় আমাদের কোনো কষ্ট নেই, টাকা না মিলে গেলে এভাবে আমাদের পার্থক্যটাকে অনিশ্চিত হিসাব নাম দিয়ে আমাদের সমাধান করতে হবে। তো এই হলো আমাদের এই শিহাব এন্ড ব্রাদার্সের রেওয়া মিল খ নাম্বার। এরপরে রয়েছে এই প্রশ্নের গ নাম্বার, সেখানে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে, অর্থাৎ এই রেওয়া মিলের প্রশ্নটি থেকে আমাদের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। চলো আমরা সেই অঙ্কটি দেখে নিই। এই হলো আমাদের গ নাম্বার প্রশ্ন, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। আমরা ঘরে কিনলাম বিবরণ টাকা টাকা। তো প্রথমে যেহেতু বলা আছে মুনাফা জাতীয় আয়, আমরা লিখে নিলাম মুনাফা জাতীয় আয়। এই আয়গুলো আমরা প্রথমে নির্ণয় করব। তো আমরা যদি হিসাবের শ্রেণীবিন্যাস জানি তাহলে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় নির্ণয় করতে পারবো, কারণ শ্রেণীবিন্যাসে যেগুলো আয় হিসাব সেগুলোই কিন্তু মুনাফা জাতীয় আয়। তবে রেওয়া মিলের এই অঙ্কে আমাদের কিন্তু প্রকৃত মুনাফা জাতীয় আয় বের করতে হবে। সেটা কিরকম দেখো, যেমন বিক্রয় মুনাফা জাতীয় আয়, তাহলে আমরা বিক্রয় লিখবো। এবং রেওয়া মিলে যদি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত থাকে তাহলে কিন্তু বিক্রয় থেকে সেই ফেরতের টাকাটা আমাকে বাদ দিতে হবে। কারণ ধরো আমি 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, সেখান থেকে যদি আমার 50 টাকার পণ্য ফেরত আসে, 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, 500 টাকার পণ্য যদি আমার ফেরত আসে তাহলে কিন্তু 5,000 টাকা আমার প্রকৃতপক্ষে বিক্রয় হলো না, আমার বিক্রয় হলো 4,500 টাকা, আর সেটি কিন্তু আমার আয় হবে। এই কারণে এই রেওয়া মিল তৈরি করার সময় আমাদের একেবারে প্রকৃত মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো লিখতে হবে। তো দেখো আমাদের যে অঙ্ক আছে এখানে আয় হিসাব কিন্তু আছে বিক্রয়, বিনিয়োগের সুদ, এগুলো কিন্তু আয় হিসাব রেওয়া মিল করার সময় আমরা করেছি। এরপর আছে কমিশন প্রাপ্তি এবং ব্যাংক জমার সুদ। তো বিক্রয়ের সাথে সমন্বয় করার মতো যেটি অলিখিত তোমার আন্তঃফেরত বা বিক্রয় ফেরত সেটি কিন্তু নেই, তাহলে এই চারটি সরাসরি আমরা লিখে দিব। বিক্রয়, বিক্রয় রয়েছে 45,000 টাকা, বিনিয়োগের সুদ রয়েছে 3,000 টাকা, কমিশন প্রাপ্তি রয়েছে 2,000 টাকা এবং সর্বশেষ ব্যাংক জমার সুদ। এই চারটি কিন্তু এই অঙ্কে আমাদের আয় ছিল। ব্যাংক জমার সুদ সাধারণত কিন্তু বিক্রয়ের সাথে বিক্রয় ফেরতটা থাকে, এই সমস্যাটা কিন্তু এখানে থাকে, আর কিন্তু তেমন কিছু থাকে না। তো এগুলো যোগ করে দিলে হবে 45, 3, 48, 2, 50, 50,500 টাকা। এটা হলো আমাদের মুনাফা জাতীয় আয়। এখানে যেহেতু শুধু পরিমাণ বের করতে বলছে, এটা আমাদের একটা উত্তর হবে। এবং আরেকটা হবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় করার সময় কিন্তু আমাদের একেবারে প্রকৃত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে। এই কারণে আমি তোমাদের বলবো তোমরা প্রথমেই মুনাফা জাতীয় ব্যয় করার সময় মজুত পণ্যের কাজগুলো করে নিবে, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়টা যোগ করবে, যদি ক্রয় ফেরত থাকে সেটা বাদ দিয়ে দিবে এবং সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিবে। এই কাজটা আগে করবে, এরপর বাকি ব্যয়ের কাজগুলো করবে। আরেকটা যে কমন সমস্যাটা থাকে এখানে সেটি হলো অনাদায় দেনা সঞ্চিতি অথবা কুঋণ বা কুঋণ সঞ্চিতি। যদি একটি প্রশ্নে অনাদায় দেনাও থাকে, অনাদায় দেনা সঞ্চিতিও থাকে, কুঋণও থাকে, কুঋণ সঞ্চিতিও থাকে, তখন অনাদায় দেনা থেকে অনাদায় দেনা সঞ্চিতি বাদ দিতে হবে। একই রকম ভাবে কুঋণ থেকে কুঋণ সঞ্চিতি বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্যটি লিখে নিব। প্রারম্ভিক মজুত পণ্য, তো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে 25,000,
ইচ্ছে করলে তোমরা এই টাকাটা লেখার জন্য আরো একটা ঘর রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটার সাথে আমরা ক্রয়টাকে যোগ করব। তো আমাদের এই অঙ্কে কিন্তু ক্রয় ফেরত নেই, এই কারণে কিন্তু বাদ দেওয়ার কোনো ঝামেলা নেই। তাহলে ক্রয় যোগ করে দিলাম, হয়ে গেল 55,000 টাকা। এখান থেকে জাস্ট আমরা সমাপনী মজুত পণ্যটাকে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের প্রকৃত পক্ষে কত টাকা মজুত পণ্য ব্যয় হলো। সমাপনী মজুত পণ্য রয়েছে আমাদের 12,000 টাকা। তাহলে 55 থেকে যদি আমরা 12 বাদ দিই, তাহলে আমরা টাকাটা পেয়ে যাব 43,000 টাকা। এটা হলো আমাদের মজুত পণ্য বাবদ ব্যয়, বা এটাকে আমরা কিন্তু ওই সমন্বিত ক্রয় কিন্তু বলতে পারি। তো এরপর দেখো আর কি কি মুনাফা জাতীয় ব্যয় এখানে রয়েছে। বীমা সেলামি রয়েছে, আমদানি শুল্ক রয়েছে এবং বিজ্ঞাপন রয়েছে। এই তিনটার সাথে কিন্তু কোনো সমন্বয় নেই, কোনো কাজ নেই, তাহলে এগুলো শুধু আমাদের লিখে দিলেই হবে। তো আমরা এখানে লিখে দিব এখন বীমা সেলামি। বীমা সেলামি আছে 5,000 টাকা। আমদানি শুল্ক আমাদের আমদানি শুল্ক আছে 3,500 টাকা। এরপর সর্বশেষ আমাদের রয়েছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন রয়েছে আমাদের 1,000 টাকা। তাহলে এই টাকাগুলো যোগ করলে কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে। তাহলে 43 আর 5 48, 49 50 51 52 52,500 টাকা, এটা হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এরপর পুরো ঘর ক্লোজিং দিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। তো আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো করতে থাকবো। তুমি যদি এই ক্লাসের অর্থাৎ তোমাদের বইয়ের আরও অঙ্কগুলো দেখতে চাও, 2 3 4 আমাদের প্লে লিস্টে কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। চ্যানেলের হোম পেজে গিয়ে সেখান থেকে প্লে লিস্টে গিয়ে রেওয়ামিল সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো তুমি একই প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। ধন্যবাদ তোমাদের সকলকে।